ব্যক্তিগতভাবে আমার ননসেন্স ফ্যান্টাসি এবং রূপকথা এই দুটো জিনিসের প্রতি একটা অসীম আগ্রহ আছে। এখনো আমি আপনাদের মতো অ্যানিমেশন ফিল্ম দেখি বসে বসে, এবং যেখানে একদম গাছে গরু উঠে যায়, আকাশে জাহাজ উঠে যায়, এই জাতীয় সব আজগুবি ঘটনা ঘটে। তো আজগুবি ঘটনা দেখতে দেখতে আমি অভ্যস্ত ছিলাম। তাই বলে একটা খেলোয়াড় রিটায়ার করে ফেলছে যে মনে করে ফুটবলে আর তার কিছু দেওয়ার বাকি নাই, তারপরে সে গিয়ে সি বিচে বসে সিগারেট টানতেছে, ফ্যামিলি নিয়ে গলফ খেলার প্রস্তুতি নিচ্ছে, সেখান থেকে ডাক পেয়ে ফিরে এসে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় আবার ফাইট করবে এবং 3-4টা ট্রফি জিতে ফেলবে, এত বড় রূপকথা জীবনে কল্পনা করি নাই। সেই কল্পনাতীত রূপকথার কাজটা করছে আমাদের সেজনি, বিড়িখোর সেজনি। যদিও সেজনির নামটা আসলে কি উচ্চারণ হবে এটা নিয়ে আমার স্টিল কনফিউশন আছে, কিন্তু এইটা নিয়ে কোনো কনফিউশন নাই যে ফুটবল ইতিহাসের অন্যতম বড় রূপকথা সেজনি লিখে ফেলছে। অলরেডি সেই রূপকথাটা সম্পর্কে আপনারা জানেন, কম বেশি জানেন, সবাই পরিচিত এই ঘটনাটার সঙ্গে। তারপরেও আজকে একটু সেজনিরে নিয়ে গল্প করি যে এই বিড়িখোর কিভাবে অবসর থেকে ফিরে এসে এবং তার আগেও কি কি রূপকথা করছে। সেজনি পুরো ব্যাপারটাই একটা রূপকথার মতো, সেই রূপকথাটা আজকে একটু গল্প করে আসেন। সেজনির এই বার্সেলোনা রূপকথা নিয়ে কথা বলতে গেলে আগে তো একটু সেজনি কে, কত বড় বিচিত্র পাগল, সেই ব্যাপারটা তো একটু বোঝা দরকার। পাগল না হলে তো যা যা করতেছে এগুলা সব করা সম্ভব না। সেজনি হচ্ছে পোল্যান্ডের মানুষ, পোলিশ গোলকিপার। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতেই ওর জন্ম এবং ওখানেই ওর ফুটবল শেখা। তা একটা জিনিস আমার এর আগে ধারণা ছিল যে সাধারণত যেসব খেলোয়াড়রা ওই বাচ্চাদের মধ্যে একটু দৌড়াতে ঝাঁপাতে কম পছন্দ করে তাদেরকে সবাই গোলপোস্টে দাঁড় করা দেয়, কিন্তু শেষ দিনে নিয়ে পড়তে গিয়ে দেখলাম যে এর ঘটনাটা উল্টো। ও ছিল ওদের যে বাচ্চাদের টিম তার ভেতরে স্ট্রাইকারদের চেয়েও বেশি দৌড়াতো, মানে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করা ছেলে, কিন্তু পছন্দ করতো কিপিং করা। এবং কিপিং করাটা যে কেউ জেনে বুঝে পছন্দ করতে পারে এটা সেজনির আগে আমার ধারণা ছিল না। যেটা হয় যে আপনার ভেতরে যদি প্যাশন থাকে তাহলে খুব দ্রুত আপনি বড় বড় কোচদের চোখে পড়ে যাবেন। ও যখন একেবারে পিচ্ছি 6-7 বছর বয়স তখন ওয়ারশর একটা ফুটবল একাডেমি, ওখানকার কোচ দেখে ফেললেন, বুঝে ফেললেন যে জিনিসটা একটা জিনিস, যতই বাদর হোক এই জিনিসটা গোলপোস্টের নিচে একটা ভয়াবহ জিনিস। প্রথমে ওখানে একটা একাডেমিতে কিছুদিন ট্রেনিং নিল, তারপরে ওর ফ্যামিলি ওকে পাঠায় দিল হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে এসে আর্সেনালের একাডেমিতে ঢুকলো এবং এখান থেকেই মূলত সেজনি এবং পাগল সেজনির ইউরোপে আবির্ভাব। ইউরোপে তো বটে, পোল্যান্ডে তো আগে থেকে ইউরোপ টপ 5-এ আবির্ভাব, এবং সেখান থেকে সে মূলত বিশ্বজয় করে ফেলছে। কার্যত কিন্তু সেজনি বার্সা এবার আসার আগেই এক ধরনের বিশ্বজয় করে আসছে। সেজনি খুব মজা করে একটা কথা বলে যে ম্যানুয়েল নয়্যার না এই যুগের সেরা গোলকিপার সেজনি নিজে। কেন এই দাবি সে করে? সে এই দাবি করার পিছনে কারণ হচ্ছে সে বলে যে আমি পিটার চেকরে আমার বেঞ্চে বসায় রাখছি, আমি অ্যালিসনরে আমার বেঞ্চে বসায় রাখছি, আমি আজকে যে বেস্ট প্লেয়ার এমি মার্টিনেস তারাও বেঞ্চে বসায় রাখছি, বলে আমার চেয়ে ভালো গোলকিপার এই পৃথিবীতে কে আছে। মজা করে বলে, কিন্তু ও সবটাই মজা, ও মজা হি মজা। একাডেমিতে থাকা অবস্থায় সেজনি গোলকিপার হিসাবে একদম মানে দৃষ্টি আকর্ষণ করে ফেলছে ওয়েঙ্গারের। তখন তো আর্সেন ওয়েঙ্গারের যুগ চলতেছে। এই আর ইনফ্যাক্ট আর্সেনাল মানেই তো এখনো আমার কাছে আর্সেন ওয়েঙ্গার, এবং আর্সেন ওয়েঙ্গার মানে সিগারেট, আর সেই সেজনি হচ্ছে ওয়েঙ্গারের শিষ্য বিড়িখোর। এই জিনিসটা নিয়ে শেষ দিকে এসে কথা বলবো যে এটা নিয়ে আর্সেন ওয়েঙ্গারকে কি পরিমাণে সাফার করতে হয়েছে এবং কথা শুনতে হয়েছে সেজনির কারণে। তো সেজনির জীবনটা আসলে বদলাই দিচ্ছে দুইটা লোন। প্রথম লোনটা হচ্ছে ও যখন একটু বড় হয়ে উঠলো, যখন সিনিয়র টিমে অভিষেক হলো, এটা ইউরোপের বড় দলগুলো সবসময় করে। হোমগ্রোন খেলোয়াড় যারা তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই মূল দলে স্থায়ী করার আগে লোনে পাঠায় ছোট কোনো ক্লাবে। এটা বার্সা করে না, কিন্তু বাকি বেশিরভাগ ক্লাবেরই এটা টেন্ডেন্সি, কারণ হচ্ছে তারা চায় যে সিনিয়র লেভেলে একটু পাকা হয়ে আসুক। তো প্রথম লোনে পাঠানো হলো ব্রেন্টফোর্ডে। ওখানে এক মৌসুম খেলে সম্ভবত ব্রেন্টফোর্ডের হয়ে খেলেই ও একবার বা দুবার প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার হয়েছে, মানে মান্থলি ওদের যে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয় সেইটাও দুবার গোলকিপারের পুরস্কার পাইছে, সেরা কিপারের, ব্রেন্টফোর্ডে খেলে। আপনি বুঝতে পারতেছেন যে তার মানে কোন কোয়ালিটির কিপিং করছে ওখানে। এবং এরপর আর ওয়েঙ্গার দেরি করেন নাই, এর পরের সিজনেই ওরে ব্যাক করা নিয়ে আসছেন, সেটা 2011 সালের ঘটনা। তখনই ওকে একদম 1 নম্বর করাটা একটু মুশকিল ছিল, কারণ তখনও তো আর্সেনাল টিমে সব জাহাদারি কিপার। দেখেন ওরে শুরুতে দেওয়া হয়েছিল 13 নম্বর জার্সি, যেটা জেমস লেমেন পরে গেছে একসময় আর্সেনালে। এর পরের সিজনেই সেজদিকে আর্সেন ওয়েঙ্গার 1 নম্বর জার্সি দিয়ে দিলেন।
মানে এটা আর তার পিছন ফিরে তাকাইতে হয় না, পরবর্তী 5 বছর আর্সেনালের পোস্টে সেজনি এক এবং অনন্য ছিলেন। এবং ওই সময়টায় খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটা ছবি, এই ছবিটা আমি যদি খুঁজে পাই, শ্যুট করার সময় আমি জানি না যে এডিট করার সময় খুঁজে পাবো কিনা, একটা ছবি দেখছিলাম বেশ আগে, যে সেজনি সবার আগে হেঁটে আসতেছে, তার দুপাশে মানে একটু পেছনের দুপাশে, এক পাশে পিওতর চেক, এক পাশে আমাদের এমি মার্টিনেস। মানে বুঝছেন ওই সময় আর্সেনালের লাইন আপটা। যদিও এমি তো আসলে ওই আর্সেনালে বসে থাকতে থাকতেই বুড়ো হয়ে গেল, ওই আর্সেনালে বসেই লিখছিল যে একদিন আমারও দিন আসবে। শেষ পর্যন্ত এমির দিন আসছে, কিন্তু আর্সেনালে আসে নাই। আর পিতর চেক তো তখন আসলে ক্যারিয়ারে শেষ করতে আসছে হচ্ছে ইয়েতে, আর্সেনালে। কিন্তু সিএসডি টানা 5টা সিজন তারা নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই। হ্যাঁ, প্রশ্ন উঠছে, আচরণগত অনেক প্রশ্ন উঠছে, যে এই পাগলা বারবার শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি পায়, উল্টা পাল্টা কথা বলে। আরে স্মোকিং তো একটা বিরাট প্রবলেম, আমরা মজা করে বলতেছি বিড়িখোর অমুক তমুক, কিন্তু এটা বিরাট প্রবলেম। এটা নিয়েও কথাবার্তা হচ্ছে, টানেলে সিগারেট ধরায় ফেলে, লকার রুমে সিগারেট ধরায় ফেলে, এই জিনিসগুলো মিডিয়ায় আসতেছে, বিরক্তিকর। স্টিল স্টিল পোস্টের নিচে তার পারফরমেন্স এত সুন্দর যে কেউ না বলার সুযোগ পায় না। তখন যেটা হলো 2015 সালের দিকের ঘটনা, এই সময়ে এসে সেজনির উপর থেকে ওয়েঙ্গার একটু আস্থা হারায় ফেললেন। সেজনি ওই সময় ম্যাচ পাচ্ছিল, কিন্তু বেশিরভাগ ম্যাচে ওই সময় গোলপোস্ট সামলাচ্ছিল ডেভিড অস্পিনা। ফলে সেজনি জায়গা হারাচ্ছে এটা বোঝা যাচ্ছিল। সেটা যত না পারফরমেন্স, তার চেয়ে বেশি ওয়েঙ্গারের সঙ্গে তার রিলেশনটা আর ওই সময় অত ভালো ছিল না। ওয়েঙ্গার একটু বিরক্ত হয়ে গেছিলেন ও টোটাল, এই যে বললাম টোটাল প্যাকেজের কারণে। ফলে ওকে আবার লোনে দেওয়া হলো, এবার লোনে দেওয়া হলো রোমায়। এবং ওর জায়গাটা নিতে ও লিভ করার আগেই, আর্সেনাল লিভ করার আগেই ওখানে চলে আসলো হচ্ছে পিওতর চেক। ফলে ওই সময়টা আপনি কল্পনা করেন, ওই সময়টা সেজনির আশেপাশে কি একটা অবস্থা। ডেভিড অস্পিনা অত বিখ্যাত গোলকিপার না, কিন্তু বিরাট ব্যাপার, আর্সেনালের একটা অল্প সময়ের জন্য হলেও তো 1 নম্বর কিপার ছিল। পাশাপাশি পিওতর চেক আছে, এমি মার্টিনেজ আছে। ওই টিম ছেড়ে তাকে চলে যেতে হলো রোমায়। রোমায় প্রথম সিজনটা খুব ভালো খেললো। সেকেন্ড সিজনে ওরা কি করলো, অ্যালিসন বেকার, আমি বোধহয় শুরুতে অ্যালিসন বেকারের নাম বলি না, আরেকজনের নাম বলছি, যাই হোক এই গোলমাল তো আমি করি, সমস্যা নেই। অ্যালিসন বেকার ছিল ওই সময়, অ্যালিসন বেকারকে নিয়ে আসলো রোমা কর্তৃপক্ষ। ওই যে সেজনি বলছে বিশ্বসেরাদের বসায় রাখা আমার কাজ, এবং বেকারকে বসায় রেখে তার সামনে যে পারফর্ম করলো, রোমা ওর লোন এক্সটেন্ড করতে চাইলেও পারলো না, কারণ ওরে নিয়ে তখন জুভেন্টাস আগ্রহী হয়ে পড়লো, জুভেন্টাসে নিয়ে গেল। দেখেন, মানে আমি শুরুতে আসলে ওই যে সেরাদের বসায় রাখার গল্প বলতে গিয়ে আসল লোকটার নামই বলি নাই, যে সেজনি জীবনে কাদের পাশে বসছে এবং কাদের বসাইছে। জুভেন্টাসে তার শুরু হলো হচ্ছে জিয়ানলুইজি বুফন, সর্বকালের অন্যতম সেরা গোলকিপারের ব্যাকআপ হিসাবে। বুফনের ব্যাকআপ সে। আবার মজাটা হচ্ছে, বুফন যখন অবসর নিয়ে চলে গেলেন, তখন তো সে হচ্ছে জুভেন্টাসের 1 নম্বর কিপার হলো। এবং জুভেন্টাসের কিপার হিসাবে, প্রথম কিপার হিসাবে সে এত ভালো পারফর্ম করলো, এত ভালো পারফর্ম করলো যে জুভেন্টাস আর দ্বিতীয়বার বিকল্প ভাবতে চায় নাই। বুফন কিন্তু আবার অল্প সময়ের জন্য, 1 সিজনের জন্য জুভেন্টাসে ফিরে আসছিলেন, এটা আমরা অনেকেই ভুলে যাই। পিএসজি থেকে আবার 1 সিজনের জন্য ফিরে আসছিলেন, তো অতদিনে তো আর বুফন বুফন নাই। বুফন তো নিজে ফুরায় গেছেন, তারপর বয়স হয়ে গেছে। বুফন এসে তখন বেঞ্চে বসে থাকেন, পোস্ট সামলায় কে, আমাদের এই পাগলা সেজনি। এবং মজার ব্যাপার হচ্ছে, বুফন যেদিন অ্যারাইভ করবেন তার আগের দিন, মানে একটা খেলোয়াড় অ্যারাইভ করার, বুফনের মতো খেলোয়াড় ফিরে আসতেছে জুভেন্টাসে, মানে এটা তো জুভেন্টাসের জন্য একটা বিরাট ঈদ লেগে গেছে। এবং জুভেন্টাসে তখন একটা ফিস চলতেছে, জুভেন্টাসের ম্যানেজমেন্টের মধ্যে, কোচের মধ্যে, যে আমরা জানি বুফন মাঠে নিয়মিত হবে না বা পোস্ট সামলাবে না, স্টিল বুফন আসতেছে, তাহলে 1 নম্বর জার্সিটা কি বুফনরে দেওয়া উচিত না? কেউ আবার সেজনিরে গিয়েও এটা বলতে পারতেছে না যে পাগলা তুমি 1 নম্বর জার্সিটা বুফনরে দিয়ে দাও, কারণ সে তো ডিজার্ভ করে, সে ওইটা 1 নম্বরটা পড়তেছে। সেজনি কি করলো, সেজনি বুফনরে কল করলো যে আপনারকে আমি একটা জিনিস অফার করতে চাই। বুফন বলল বলো কি? সেজনি বলল যে আপনি 1 নম্বর জার্সি পরবেন জুভেন্টাসে, আবার এটা আপনার জার্সি। তখন বুফন, এরা তো আসলে যারা এই টপ লেভেলে খেলে, এরা না, আমরা বাইরে থেকে কাউরে বাদর ভাবি, কাউরে ভিলেন ভাবি, কাউরে নায়ক ভাবি, এন্ড অফ দি ডে এরা খুব ম্যাচিউরড ভদ্র মানুষ। বেশিরভাগ বেশিরভাগ 2-1 ছাড়া আপনি শুনবেন না ইউরোপিয়ান ফুটবল বা যে কোনো খেলাধুলার টপ লেভেলে একজন অ্যাথলেট এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে রাগ করে না। এই যে মেসি 30 নম্বর পড়ছে না ইয়েতে গিয়ে, পিএসজিতে গিয়ে রাগ করছে, একবারও রাগ করে নাই। তো ওইটাই হচ্ছে এদের জিনিসটা। বুফন যে জবাবটা দিলেন, বুফন বললেন যে দেখো আমি জুভেন্টাসে তো খেলতে ফিরছি, যতটুকু পারি খেলবো,
আমি তো তোমার জার্সি কেড়ে নিতে ফিরি নাই। তুমি 1 নাম্বার ডিজার্ভ করো। ইউ আর নাম্বার 1। 1 নাম্বার সেই পরে যে সেরা। বুফন পড়তে হবে এমন কোনো কথা নেই। তুমি সেরা, তুমি 1 নাম্বার পড়বা। এই যে বুফন যে শিক্ষাটা সেজনিরে দিলেন, এই পাগলাটা একটা জিনিস সারা জীবনের জন্য এটা অন্তরে গেঁথে গেছে। ও এই গল্পটা যত্রতত্র বলে। যখনই কোনো প্রেস কনফারেন্সে এই প্রশ্ন আসে যে আপনি তো বিশ্বসেরা সব কিপারদের বসায় রাখছেন, ও যেহেতু নিজে ওটা নিয়ে ফান করে যে আমি কিন্তু নয়ারের চেয়ে ভালো কিপার। কারণ কি, আমি বুফনরে বসায় রাখছি, বেকাররে বসায় রাখছি, পিওতর চেকরে বসায় রাখছি, এমি মার্টিনেজরেও বসায় রাখছি, ফলে আমি সেরা। এই ফান করার পর ও এই গল্পটা বলে যে দেখেন আমি এইসব গ্রেটনেস দেখছি। তবে যেহেতু পাগলা মানুষ, তারে আসলে ক্যারিয়ার সাফল্য কোনো কিছুই খুব লম্বা সময় টানে নাই। ওর কিন্তু বয়স খুব মারাত্মক হয়েছে তা না, অবসর থেকে ফেরা শুনলেই মনে হয় যে বোধহয় 40 পার করে ফেলছে। ওর বয়স এখন 35, ও তার মানে 34 পার করেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। জুভেন্টাসে ফার্স্ট চয়েস গোলকিপার থাকলে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওর মনে হয়েছে বাকি জীবনটা সিগারেট খেয়ে এবং গল্ফ খেলে উড়ায় দিতে হবে। সি বিচে চলে যেতে হবে, সি বিচের পাড়ে বউ বাচ্চা নিয়ে বসে থাকতে হবে, আয় যথেষ্ট করছি, এখন আর এই কম্পিটিশনের কোনো অর্থ নাই। ও ঠিক রিটায়ার করে ইয়েতে চলে গেছে, পোল্যান্ডে চলে গেছে। এই সময় ড্রামাটা হলো আসলে বার্সেলোনার একটা অ্যাক্সিডেন্টে। গত বছর অক্টোবরে বা সেপ্টেম্বরে, এক্সাক্ট মনে করতে পারতেছি না, এখন আর দেখারও দরকার নেই। টের স্টেগেন আপনারা জানেন যে বার্সার এই আধুনিক যুগে, একদম ওই যে আপনার বালদেস পরবর্তী যুগে, টের স্টেগেন হচ্ছে বার্সার একদম প্রতীক। গোল পোস্টের নিচে ও হচ্ছে, সবাই চেঞ্জ হচ্ছে। গত কয়েক বছরে বার্সার তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু বার্সার যে গোল পোস্টে নির্ভরতা, সেটা টের স্টেগেনই ছিল। সে ওই যুগে সাক্ষী হয়েছিল এবং দুর্দান্ত পারফর্মার। কিন্তু গত বছর শেষ দিকে এসেও একটা ভয়াবহ ইনজুরিতে পড়লো। সম্ভবত ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচ ছিল, এক লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে বল গ্রিপ করছে, গ্রিপ করে পড়ছে, পড়ে ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার হচ্ছে মানে কি, এত ভয়াবহ ফ্র্যাকচার হচ্ছে যে ও মাঠ ছাড়ার আগেই, মানে ওর ব্যাপারে কোনো রেজাল্ট আসার আগেই ফ্লেক মিডিয়াতে বলছেন যে ওর সিজন সম্ভবত শেষ। খানিকক্ষণের ভেতরে জানা গেছে যে স্টেগানের পক্ষে এই সিজনে কমপক্ষে 8 মাসের মধ্যে আর মাঠে ফেরা সম্ভব হবে না। সেক্ষেত্রে বার্সার কি হবে? বার্সা তো গত কয়েক বছর ধরে এটা করতেছে, ব্যাকআপ ব্যাকআপ তাদের সব জায়গায় পুয়ার, সব জায়গায় পুয়ার ব্যাকআপ। যে কোনো জায়গা থেকে একটা খেলোয়াড় নাই হয়ে গেলে ওইটার আর ব্যাকআপ পাওয়া যায় না। ইউরোপে এই সময় আপনি বার্সেলোনা ছাড়া আর একটা দল মনে হয় খুঁজে পাবেন না যাদের বেঞ্চে 2টা টপ লেভেল কিপার নাই। বার্সেলোনায় ছিল তাই। টের স্টেগেন ছাড়া ওদের টপ লেভেল কেউ নাই। আমি পেনারে ছোট করতেছি না, ইনাকি পেনারে ছোট করতেছি না, কিন্তু ও তো মানুষ ছোট, ও তো মাত্র একাডেমি থেকে আসছে, ওর উপর কত ভরসা করা যায়? তারপরেও পেনা ছাড়া ওদের কেউ নাই। মানে একাডেমি থেকে আসা একটা ছেলে, আর বোধহয় একাডেমিতে আরেকটা ছেলে ছিল, তারে ডাকা হয়েছিল যে তুমিও থাকো, 3জন থাকতে হয়, তারেও বেঞ্চে বসানো হয়েছে। এখন কি করবে বার্সেলোনা? বার্সেলোনার মাস সিজন এরকম একটা ঘটনা ঘটলে আপনি কি করবেন, কোথায় যাবেন? মাস সিজনও না, সিজন মাত্র শুরু হয়েছে। অ্যান্ড গোলকিপার কি কেউ কোনো দলে না খেলে ঘুরে বেড়াচ্ছে নাকি? বা ওই সময় সিজনের মাঝপথে আপনি গোলকিপার কই পাবেন? স্টেগান 8 মাসের জন্য ছিটকে গেছে, তখন বার্সেলোনা লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলো, উয়েফার সঙ্গে যোগাযোগ করলো। তারা বলল যে আমাদের নিয়ম অনুযায়ী তোমরা এখন যে ইয়েটা পেতে পারো সেটা হচ্ছে তোমাদেরকে কোনো একজন ফ্রি এজেন্ট খেলোয়াড় নিতে হবে। কোনো একজন, এটা লা লিগার নিয়ম যে কোনো একজন খেলোয়াড় যদি 4 মাসের বেশি সময়ের জন্য ইনজুরিতে ছিটকে যায়, তার একটা রিপ্লেসমেন্ট নেওয়া যাবে। কিন্তু মুশকিল হচ্ছে সেটা কোনো দল থেকে নেওয়া যাবে না, কোনো অ্যাক্টিভ খেলোয়াড়কে নেওয়া যাবে না, ওই রকম অবসরপ্রাপ্তই কাউকে নিতে হবে, ফ্রি এজেন্ট কাউকে নিতে হবে। আরও একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি যার রিপ্লেসমেন্ট নিচ্ছ তার সর্বোচ্চ 80 ভাগ বেতন দিতে পারবা ওই খেলোয়াড়কে। মানে স্টেগানের ক্ষেত্রে যেটা হয়েছিল, স্টেগান হচ্ছে 90 লাখ ইউরো বোধহয় বেতন পেত, তার মানে তার সর্বোচ্চ বাজেট করতে পারবে সে 70 লাখ ইউরো। এখন তাহলে বার্সা কই যাবে? বার্সা খোঁজা শুরু করলো যে ইমিডিয়েট রিটায়ার করছে বা ফ্রি এজেন্ট আছে, কোনো ইয়েতে গেছে, লাতিন আমেরিকায় ফিরে গেছে, এরকম কে আছে? তো তাদের হাতে তখন চয়েস ছিল 3টা। সেজনি ছিল, সেজনির ব্যাপারে লেভানডোভস্কি জানাইছিল টিমরে যে সেজনি রিটায়ার করছে, সেজনি আছে। জানে না কেউ যে সেজনি আসবে কিনা, তবে 2জন আসার ব্যাপারে আগ্রহী ছিল। একজন হচ্ছে কেইলর নাভাস আর একজন হচ্ছে ক্লদিও ব্রাভো। দুজনই বড় কিপার, বিশ্বের টপ টপ দলে খেলছে। স্টিল ক্লদিও ব্রাভো তো বার্সাতেও খেলে গেছে, কিন্তু স্টিল দুজনই ওভারেজড এবং আন্ডার পারফর্মার বলেই দুজনই ইউরোপ ছাড়ার পরেও রিটায়ারমেন্টে গেছে। মানে তাদের আর ক্যারিয়ারে কিছু বাকি নেই। এরকম অবস্থায় তাদের তো আসলে দরকার, বার্সার তো দরকার আসলে ইনাকি পেনার বেঞ্চ না, দরকার তো ছিল আসলে একজন ফার্স্ট চয়েস কিপার। ফার্স্ট চয়েস কিপার তো এর কেউ না।
সেজনি নিজেও ছেড়ে ছুড়ে চলে গেছে। তখন লেভানডোভস্কিকে বার্সা কর্তৃপক্ষ বললো যে কথা বলে দেখো সেজনি রাজি হয় কিনা, যেহেতু দুজনই পোল্যান্ডের এবং ওরা খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। এই দুদিন আগেও দেখলাম একটা ফুটেজ ভাইরাল হয়েছে বার্সার ওই প্র্যাকটিসের, ওরা দুজন মারামারি করতেছে। হচ্ছে লেভানডোভস্কি হচ্ছে কারাটের বিভিন্ন অ্যাকশন নিচ্ছে, আর পাঞ্চ করে ফেলে দিচ্ছে লেভানডোভস্কিরে সেজনি। লেভানডোভস্কি ফোন দিল সেজনিরে যে তুমি কি পারবা, বার্সেলোনা যদি ডাকে তুমি কি খেলতে পারবা? বললো যে আমি তো খেলার মধ্যে নাই, আমি তো সেই সিজন ছাড়ছি আজকে কতদিন হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, প্র্যাকটিসও করি না ঠিক মতো, আর আমি তোমার সঙ্গে এখন কথা বলতেছি আমি হচ্ছে বিচে, আমি বউ বাচ্চা নিয়ে এখানে মজা করতেছি। তো বললো যে যদি তোমাকে বার্সা অফার করে তুমি কি বলবা? বললে একটু টাইম দাও আমাকে, আমি একটু দেখি, কারণ আমার তো ফ্যামিলির সঙ্গে কথা বলতে হবে, আমি তো ফ্যামিলির বলছি যে ওই চ্যাপ্টার ক্লোজ, আমি এখন ওদের নিয়ে ছুটি কাটাইতে চলে আসছি, বাচ্চাদের স্কুলিং প্ল্যান চেঞ্জ করে ফেলছি, এখন আমি তো এইভাবে বার্সার অফারে তো হুট করে নাও বলা যায় না, আবার এইভাবে হুট করে হ্যাঁ বলাও কঠিন। পরদিন সকালে সেজনি লেভানডোভস্কিকে জানাইছে যে ওকে আমি খেলবো, যদি বার্সা বলে আমি আসবো। বার্সা অফিসিয়ালি অফার করলো এবং যা টাকা বলছে চলে আসছে। এরপরেও সেজনির কিন্তু পোস্টে দাঁড়ানোটা খুব নিশ্চিত ছিল না, কারণ ফ্লিকের একটা ব্যাপার ছিল কি দেখেন, এইরকম আকস্মিকতায় তো বড় কোচটা বিশ্বাস করে না যে হুট করে একজনের অবসর থেকে ফিরে আনা হলো, ফিরে আনার পরে সে বিরাট একটা কিছু করে ফেলবে। প্রফেশনাল কোচরা এইসব মানে দেবব্রতর মতো রূপকথায় বিশ্বাস করে না, তারা চায় প্রসেসের ভিতর থেকে কে আসছে। সেই জায়গাটায় ফ্লিকের কাছে ইনাকি পেনা সেজনির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ হচ্ছে ইনাকি পেনা তো খেলার মধ্যে আছে, কিন্তু পেনা যেটা করলো আবার ওইখানে গেরতাফের বিপক্ষে বোধহয় 2টা ব্লান্ডার করলো, পরপর কয়েকটা ম্যাচে বাজে করলো, এইটা ওর কোয়ালিটির জন্য না। আমি ইনাকি পেনার খেলা দেখছি, বিশেষত সেজনি আসার আগে 2টা ম্যাচে আমার খুব ভালো মনে আছে, পেনা খুব ভালো কিপার। পেনার এবং ইন্টারসেপশন বা আমার কাছে বেশ ভালো লাগছে। যারা ওর সমালোচনা করেন তারা হচ্ছে ওর অনভিজ্ঞতাটা ভুলে যান, ও এই লেভেলে খেলে অভ্যস্ত না, তো ফলে পেনাকে ব্যবসায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং সিদ্ধান্ত হলো যে আপাতত সেজনি 2-1টা ম্যাচ সামলাবে। সেই আপাতত জিনিসটা গড়ালো এই পর্যন্ত। এর মধ্যে সেজনি কি কি করছে সেটা বলে আর আপনাদের বিরক্ত করতে চাই না। এক ম্যাচে 6টা সেভ করছে, 6টা ক্লিন সেভ করছে, এরকম ঘটনাও ঘটাইছে সে। এই বহু বহু সেভ করে এই জায়গায় আনছে বার্সেলোনারে। এই যে পুরো সিজনে বার্সেলোনা একটা সিজন ফিরে পেলে অবশেষে নিজেদের, ওকে ইউসিএল জেতে নাই, এটা নিশ্চয়ই দুঃখজনক এবং সেজনি নিজেও কষ্ট পাইছে, সেজনি এটা নিয়ে কথাও বলতেছিল, কিন্তু বাকি যা যা জেতা সম্ভব, তারা কোপা দেল রে জিতছে, লা লিগা জিতছে, সুপার কোপা জিতছে, একটা সিজনে 3টা ট্রফি জেতা, এরপর আর কি চাই? শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতে নাই বলে তারা তো আর খাটো হয়ে যায় নাই। ফলে তা এই পর্যন্ত যে আসছে এটার জন্য ফ্লিকের ওই যে টেকনিক্যাল ভয়াবহ একটা খেলা, সেই জিনিসটার ভূমিকা আছে, যদিও সেই জিনিসটা কিন্তু হাফ সিজনের পরে বুমেরাং হয়ে গেছিল। শুরুতে যেরকম ফ্লিক ওই যে হাইলাইন ডিফেন্স দিয়ে সবাই পাগল বানায় ফেলাচ্ছিলেন, পরে সেটা বুমেরাং হচ্ছে, পরে ফ্লিক আবার অ্যাগ্রেশন কমায় টেকনিক বদলায় আবার লিগে ফিরে আসছেন এবং বেশ ভালো ব্যবধানে লিগ জিতছেন। একই সঙ্গে বাচ্চাদের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ ছিল, লামিন ইয়ামাল, রাফিনা, তারপরে বাকি যারা খেলছে প্রত্যেকে সুন্দর খেলছে, কিন্তু এটা একটা বড় কারণ ছিল ওই পাগলা সেজনি, ও পোস্টের নিচে ছিল, দুর্দান্ত সেভ করছে। একই সঙ্গে আমি বলবো যে সেজনি একটা কাজ করছে, পৃথিবীর যে কোনো বড় দলের একটা বড় সম্পদ হচ্ছে টিম বন্ডিং, যে টিম বন্ডিংটা কেমন হচ্ছে সেই জায়গাটায় আমার কেন যেন মনে হয় যে জাবির সময় জাবি একটা বড় জিনিস মিস করতো, যে তার এই টিমটার ভিতরে ভালো বন্ডিং ছিল না। কারণ বিভিন্ন এজ গ্রুপের মূলত বয়সে ছোটরাই তো, এই পাউ কুবার্সি বা ইয়ামাল, এরা তো একেবারে বাচ্চা বাচ্চা, এদেরকে বন্ডেড করে রাখার মতো মাঠে না ওরকম কেউ ছিল না। আগে যেটা ছিল বহুত পাগলা পাগলা খেলোয়াড় ছিল, যারা এই পাগলা খেলোয়াড়রা কিন্তু মূল রোল প্লে করে হচ্ছে টিম বন্ডিংয়ে। এইবার সেজনি সেই কাজটা করছে। দেখেন আমি প্রায় দেখতাম ম্যাচের পরে, রোজ তো আর ম্যাচ দেখা হতো না, কিন্তু ওই যে বড় ম্যাচগুলো দেখতাম, ওই যে কোপা দেল রের ফাইনাল দেখতেছিলাম, জেতার পরে সেজনি আর ইয়ামাল এরা দুজন এমন করতেছে মনে হচ্ছে যে ওই কলেজে পড়া বড় ভাই আর ক্লাস 6-এ পড়া ছোট ভাই, মানে দুইজনে এমন বাদরামি করতেছে। বয়সের কি গ্যাপ দেখেন, একজন হচ্ছে 35 আর একজন হচ্ছে 25ও হয় নাই, তারপরেও এই 20 বছরের বিপুল গ্যাপ নিয়ে দুইজনে একসঙ্গে বাদরামি করতেছে। এবং দেখি ইয়ামাল দেখি আজকাল সে কোপা দেল রের প্যারেডে বাসের উপরে বসে ললিপপ খাচ্ছে, সেই ললিপপটা হঠাৎ করে দেখি ধরছে চুরুটের মতো করে, এটা একদম সেজনি শেখায় দেওয়া।
এবং ইদানিং প্রায় ইয়ামাল চুরুটের মতো করে ধরে এটা ওটা ধরে ছবি তোলে এবং পুরা টিম ওই যে সিগারেট খাওয়া হচ্ছে, সিগারেটের যে পোজ, এটা হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় পোজ। ওই সিগারেট দিয়েই তারা মোটামুটি হিরো হয়ে গেছে। সিগারেট ব্যাপারটা মানে স্মোকিং বা বিড়ি খাওয়া যেভাবে বলেন, এই ব্যাপারটা সেজনি সারা জীবনে একটা বড় ব্র্যান্ডিং, সেটা নেগেটিভ ব্র্যান্ডিং বলেন, ফান ব্র্যান্ডিং বলেন, সবসময়। এর মাঝে বার্সেলোনা ইতালির কোন ক্লাবের বিপক্ষে এটা তো নামটা ভুলে গেলাম, ওই ম্যাচ খেলতে গেছে। ওই ম্যাচ আমি দেখি নাই, কিন্তু পরদিন সকালে পত্রিকায় দেখতেছিলাম, মানে নিউজে দেখতেছিলাম যে ওখানে নাকি ওই ক্লাবের ভক্তরা মাঠে ক্র্যাকার্স ফুটায় ধোঁয়া ধোঁয়া করে ফেলছে। তারপরেও বার্সেলোনা ম্যাচ জিতে আসছে। তো লোকজন সমানে টুইট করতেছে যে ভাই ধোঁয়া ধোঁয়া করে কি সেজনিরে ঠেকানো যায়, ওর জীবনটাই গেল ধোঁয়ার মধ্যে। ও প্রচুর মিম পাবেন যেখানে আপনি দেখতে পাবেন যে বার্সা ওইদিকে হাই প্রেসিং খেলতেছে, মানে সবাই উপরে উঠে গেছে, ও পোস্টে দাঁড়ায় সিগারেট খাচ্ছে। অ্যাকচুয়ালি পোস্টে দাঁড়ায় খায় না, যদিও সে লকার রুমে বা টানেলে সিগারেট খেয়ে বেশ কয়েকবার বিতর্ক তৈরি করছে। ওর বিতর্ক তো এই সিগারেট বিতর্কের শুরু, অ্যাকচুয়ালি ক্যারিয়ারও তো শুরু আর্সেনালে, সেইখান থেকে সিগারেট বিতর্কের শুরু। ও খুব ছোটবেলা থেকে স্মোকিং এর ঢুকে পড়ছে এবং এটার জন্য প্রথম ধাক্কাটা খাইতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারকে। দেখেন কে পাপ করে আর কে এটা ফল ভোগে। কোচরা তো সারা পৃথিবীতে স্মোকিং সেই আদিকাল থেকেই প্রচলিত। মেনত্তি থেকে শুরু করে আপনি এই যে একালের কার্লো আনচেলত্তি বলেন, আর্সেন ওয়েঙ্গার বলেন, দুনিয়ার বড় বড় কোচরা তো চেইন স্মোকার। তো আর্সেন ওয়েঙ্গার তো মানে সিগারেট ছাড়া বোধহয় বসতেও পারতেন না। একটা সময় কিন্তু ডাগ আউটেও সিগারেট খেত কোচরা, পরে এটা বোধহয় ফিফা উয়েফা এরা নিষিদ্ধ করছে। আমারই মনে আছে, এটা খুব বেশি আগের কথা না, আমি ডাগ আউটে কোচদের সিগারেট খাইতে দেখছি বা সাইড লাইনে দাঁড়ায় চুল টানতে টানতে খেলোয়াড়দের ডিরেকশন দিতে দেখছি। সেই দিন না থাকলেও আর্সেন ওয়েঙ্গারকে এই প্রশ্ন সামলাইতে হলো যে আপনি চেইন স্মোকার, আপনারে দেখে সেজনি সিগারেট খাওয়া শিখছে। আর্সেন ওয়েঙ্গার এটাতে খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এমনি ওয়েঙ্গার তো কড়া হেডমাস্টার, তো ওই সময়টা এই স্টোরিটা কেন যেন আমাকে করতে হয়েছিল, ওয়েঙ্গারের ওই রিয়াকশনটা। তো ওয়েঙ্গার বলছিলেন যে আমি প্রায় বৃদ্ধ একটা মানুষ, আমি সিগারেট কি পরিস্থিতিতে ধরছি এবং কিভাবে এই বাজে নেশায় আসছি সেটা তো আপনারা জানেন না। আমি কখনো কোনো তরুণকে উৎসাহ দিতে পারি না, এবং প্রফেশনাল ফুটবলে একজন তরুণ ফুটবলার যে প্রফেশনাল সে স্মোক করবে এটা আমি মেনে নিতে পারি না। আমি একটা বদ অভ্যাসের মধ্যে আছি, কিন্তু আমি যেহেতু অ্যাথলেট না, ফলে আমি তারপরে জাস্টিফাইড করতেছি না এটা খারাপ, কিন্তু আমি কাউকে উৎসাহ দিই না। ফলে আমি কোনোভাবেই সেজনির এই কাজটার পক্ষে না, এবং সেজনির ইতিমধ্যে একাধিকবার সতর্ক করা হয়েছে যে সে যেন অন্তত প্রকাশ্যে সিগারেট না খায়। এখানে আর্সেন ওয়েঙ্গার মজার একটা গল্প বলছিলেন, একটু অফ টপিক হলেও বলি, অফ টপিকও না পুরোপুরি, যে উনি নিজে কিভাবে সিগারেট ধরছিলেন। উনি রেশন পেতেন, তো রেশন হিসাবে ওনাদের আরো অনেক কিছুর সঙ্গে সিগারেট আসতো। তখন সিগারেটটা খুব সহজলভ্য ছিল এবং সিগারেট খুব দামি জিনিস ছিল না। ফলে উনি আর ওই সিগারেট, বাকিরা সবাই সিগারেট বিক্রি করে দিত, উনি ওই সিগারেট বিক্রি না করে উনি সিগারেট খাওয়া শিখে গেলেন। সেই থেকে উনি এই বদ অভ্যাসে পড়ছেন। তো যাই হোক, এই সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে। বাট একটা জিনিস বলি, যে ওয়েঙ্গার যেমন বলছেন, সেজনিও একই রকম বলেন যে আসলে কেউ আমরা মনে করি না যে স্মোকিংটা কোনো ভালো কাজ। এটা নিয়ে রসিকতা করা হয় ঠিক আছে, কিন্তু কোনোভাবেই এটা তরুণদের ফলো করা উচিত না। আপনারা খেয়াল করছেন সেজনি সম্প্রতি একটা বড় স্টেটমেন্ট দিছে তার স্মোকিং নিয়ে, বিশেষ করে তার স্মোকিং নিয়ে অনেক বেশি কথা হচ্ছে লা লিগায় আসার পরে। এইখানে এইসব পার্সোনাল ব্যাপার একটু বেশি চর্চিত হয়, ফলে অনেকে যেমন এটা নিয়ে মজা করতেছে, প্রচুর মিম হচ্ছে, সেরকম অনেকে প্রশ্নও তুলতেছে যে এই লেভেলের একজন খেলোয়াড়, বিশেষ করে স্প্যানিশ লিগের খেলোয়াড়দের তো কিশোররা, বাচ্চারা খুব ফলো করে। আবার ওই টিমে কয়েকটা কিশোর খেলোয়াড় আছে, এই কুবার্সিরা আছে, তাহলে সেক্ষেত্রে কি দৃষ্টান্ত তৈরি করতেছে সেজনি। তো সেজনি এটা নিয়ে বিরাট একটা স্টেটমেন্ট দিচ্ছে। সে প্রথমত বলছে যে আমি কখনো কোথাও প্রকাশ্যে ধূমপান না করারই চেষ্টা করি, আমি চেষ্টা করি যে কোনো জায়গায় ধূমপানটা করার, মানে লুকায় করার, যাতে বাচ্চারা বা কেউ এটা না দেখে। তারপর সে বলছে যে আমি কখনো মনে করি না ধূমপান কোনো ভালো কাজ এবং এটা অনুকরণীয় কোনো কাজ। সে বলছে যে আমি একটা বাজে নেশায় পড়ছি এবং আমি এখনো চেষ্টা করতেছি মেডিকেশনের মধ্যে যাওয়ার, এবং সে ধন্যবাদ দিচ্ছে ফ্লিককে, যে ফ্লিক তাকে একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দিচ্ছে যে তাকে পথ দেখাচ্ছে যে কিভাবে সে স্মোকিং কুইট করতে পারে। এবং সে বলছে যে সে চেষ্টা করবে দ্রুত তার সন্তানদের কথা ভেবে, পৃথিবীর কোটি কোটি কিশোর তরুণদের কথা ভেবে সে ধূমপান ছাড়ার জন্য। যতদিন সে সেটা না পারতেছে, সে দুটো কথা দিছে, এক হচ্ছে সে প্রকাশ্যে ধূমপান কখনোই করবে না, এবং সে অনুরোধ করছে চিত্রগ্রাহকদের বা অন্যান্য উৎসাহীদের যে সে যদি লুকায় চুরায় কোথাও দেখাও যায় যেন তার ছবি না তোলা হয়।
কারণ এই ছবি কোনোভাবে আদর্শ কিছু তৈরি করে বলে সে মনে করে না। সে এবং বাকি সবাইকে অনুরোধ করছে যে আপনারা কেউ কখনো এই পথে পা বাড়াবেন না, এটা শারীরিকভাবে ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। যাই হোক, আমরা মনে করি যে সব বাচ্চারা, সব কিশোররা সেজনির এই কথাটা শুনবে, তার অভ্যাসটা, তার বদ অভ্যাসটা কেউ অনুকরণ করবে না। তারপরও বিড়িখোর সেজনির জন্য শুভেচ্ছা থাকলো। আমরা আশা করি ও বিড়িটা ছেড়ে দিতে পারবে, কিন্তু এই রূপকথা যেন বন্ধ না হয়। এরকম রূপকথা আমরা আরো দেখতে চাই। অলরেডি গতকালকেই বার্সেলোনা তাকে 2 বছরের কন্ট্রাক্ট অফার করছে। ও অবশ্য ব্যাপারটা ওর বউয়ের হাতে ছেড়ে দিছে। ও খুব যুক্তির কথা বলছে যে দেখেন, ফুটবলের ব্যাপারটা আমি দেখতাম, সংসারের ব্যাপারটা আমার ওয়াইফ দেখতো। এখন আমার ফুটবলটা তো সংসারে পার্ট হয়ে গেছে গত বছর। যখন আমি বাচ্চাদের এবং বউরে গিয়ে বলছি যে আমি ফুটবল ছেড়ে দিছি, এখন থেকে তোমরা যেখানে বলবো সেখানে যাব, ওরা তো বাচ্চাদের স্কুল আলাদা ঠিক করে ফেলছে, সংসার আলাদা করে ফেলছে। এখন আমি বার্সেলোনায় থাকতে পারবো কিনা, বাচ্চাদের আবার এখানে সুইচ করে আনা সম্ভব হবে কিনা, এখানে ঘর করা সম্ভব হবে কিনা, এটা আমার ওয়াইফের উপর নির্ভর করে। তবে যতদূর জানা যাচ্ছে সেজনি থাকবে। হ্যাঁ, হয়তো সে এরকম 1 নাম্বার ফর্মে, 1 নাম্বার অবস্থায় লম্বা সময় আরো খেলতে পারবে না। ওকে 2 বছরের কন্ট্রাক্ট অফার করা হয়েছে, কিন্তু হয়তো দেখা যাবে যে আগামী সিজনেই ওকে কারোর সঙ্গে শেয়ার করতে হচ্ছে। ও আচ্ছা, টের স্টেগানই তো সুস্থ হয়ে উঠছে, টের স্টেগানই তো সিজনের লাস্ট দিকে এসে ম্যাচ পাইলো, তো টের স্টেগান থাকবে। এছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে যে এমি আসতে পারে, আরো 2-1জনের নাম শোনা যাচ্ছে। মানে ওরা পেনারে বোধহয় এই মুহূর্তে আর ভরসায় রাখতে চায় না। সেক্ষেত্রে ওরা আসলে স্টেগান, সেজনি সঙ্গে আর একজন একটু রিনাউন্ড কোনো কিপারকে আনবে, সেটা এমির কথা শোনা হচ্ছে। আমি খুব খুশি হব, আমি খুব খুশি হব এমি আর এই সেজনি 2 পাগল যদি একসঙ্গে বার্সায় থাকে, সেটা যে একটা কি দৃশ্য হবে, কি মজার একটা ব্যাপার হবে। সেরকম দিনে অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত বিড়িখোর সেজনির জন্য অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।